গভীর সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। ব্রাজিলের বেলেমে সম্প্রতি শেষ হয়েছে ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30। সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি মোকাবেলা এবং প্যারিস চুক্তির ১০ম বার্ষিকীতে হালনাগাদকৃত এনডিসি জমা দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে আলোচনা করেন ১৯০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানের সভাপতি আন্দ্রে কোরিয়া দা লাগো বহুপাক্ষিকতার উপর জোর দেন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে দেশগুলোকে ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রার গুরুতর আর্থসামাজিক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। COP30 সম্মেলনের বিস্তারিত চলুন শুনে আসি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমন্বিত জলবায়ু পদক্ষেপের তাগিদ নিয়ে ব্রাজিলের বেলেমে সম্প্রতি শেষ হয়েছে ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30। বিশ্বের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা এই সম্মেলনে একত্রিত হন। শুধু নির্গমন হ্রাস এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর দিকেই নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত পরিবেশগত পরিবর্তনের উপরও আলোকপাত করেন আমন্ত্রিত অতিথিরা। সম্মেলনটি এমন এক সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়েছে যখন বিশ্বজুড়ে জলবায়ু শাসন মোড় নিয়েছে এক পরিবর্তনকারী মুহূর্তে। COP30 সভাপতি আন্দ্রে কোরিয়া দা লাগো উদ্বোধনী অনুষ্ঠানে দৃঢ়ভাবে বলেন যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বহুপাক্ষিকতাই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র পথ। তিনি আশা প্রকাশ করেন যে এই সম্মেলন জলবায়ু পদক্ষেপকে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে একীভূত করবে এবং এটি হবে এমন একটি মঞ্চ যেখানে আমাদের নেওয়া পদক্ষেপগুলো সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে দেশগুলোকে ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রার গুরুতর আর্থসামাজিক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, COP30 দ্রুত উন্নয়ন এবং পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি দশক শুরু করবে। চীনের পরিবেশ ও প্রতিবেশ মন্ত্রী হুয়াং রুনছিউ চীনের কেন্দ্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বেলেমের COP30 এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে যখন বৈশ্বিক জলবায়ু শাসন দাঁড়িয়ে আছে এক নতুন মোড়কে। এবারের বছরটি একটি বিশেষ গুরুত্ব বহন করছে কারণ চলতি বছর হচ্ছে প্যারিস চুক্তির ১০ম বার্ষিকী। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট বিপর্যয়কর উষ্ণায়ন রোধ করার লক্ষ্যে ১৯৭টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই বছর সব পক্ষের জন্য তাদের হালনাগাদকৃত জাতীয়ভাবে নির্ধারিত অবদান এনডিসি পরিকল্পনা জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যা প্যারিস চুক্তির কেন্দ্রবিন্দু এবং এর দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। সম্মেলনের শুরু থেকে চীনা প্রতিনিধি দল চীন প্যাভিলিয়নে পরিবেশগত সভ্যতা এবং সুন্দর চীন অনুশীলন থিমের একটি এবং জলবায়ু পরিবর্তনের উপর দক্ষিণ দক্ষিণ সহযোগিতার উপর একটি উচ্চ স্তরের ফোরাম সহ বেশ কয়েকটি ছোট ছোট ফোরামের আয়োজন করে, যেখানে একাধিক দেশের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেন। সম্মেলন চলাকালীন চীনা প্রতিনিধি দল চায়না প্যাভিলিয়নে আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীনের নীতি, পদক্ষেপ এবং সাফল্যগুলো তুলে ধরা হয়।
21 নভেম্বর শেষ হওয়া এই সম্মেলনে 190টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এবারের COP30 সম্মেলনে বেশ সাড়া ফেলেছে চীনের চায়না প্যাভিলিয়ন, যার উদ্দেশ্য ছিল গ্লোবাল সাউথ দেশগুলোর সাথে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা এবং BRI এর অধীনে সবুজ আধুনিকতাকে উৎসাহিত করা। চায়না প্যাভিলিয়ন নিয়ে বিস্তারিত চলুন শুনে আসি। সম্প্রতি ব্রাজিলের বেলেমে শেষ হয়েছে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP30। সেখানে চায়না প্যাভিলিয়ন নামে জলবায়ু বিষয়ক একটি উচ্চ পর্যায়ের দক্ষিণ দক্ষিণ সহযোগিতা নিয়েও অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি বিশেষ সাইডলাইন ফোরাম। এই ফোরামের লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্লোবাল সাউথ বা দক্ষিণের দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এর অবকাঠামোর অধীনে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা, যৌথভাবে সবুজ ও নিম্ন কার্বন আধুনিকতাকে উৎসাহিত করা এবং টেকসই উন্নয়নের জন্য নতুন পথ অন্বেষণ করা। চীনের পরিবেশ ও বাস্তু সংস্থার মন্ত্রী হুয়াং রানকিউ তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা এগিয়ে নিতে এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সাথে যৌথভাবে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় চীন। পাশাপাশি দেশটি সবুজ উন্নয়নের অর্জনগুলো একসঙ্গে ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, চীন এ পর্যন্ত 43টি উন্নয়নশীল দেশের সাথে 55টি দক্ষিণ দক্ষিণ জলবায়ু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই ফোরামে ক্লিন স্টোভস ফ্ল্যাগশিপ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনাও করা হয়। এই প্রকল্পের লক্ষ্য হল উন্নয়নশীল দেশগুলোতে গৃহস্থালী দূষণ কমানো ও জ্বালানি কাঠ ব্যবহার হ্রাস করা। এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের সক্ষমতা জোরদার এবং সবুজ নিম্ন কার্বন উন্নয়ন চালিয়ে যেতে সাহায্য করা, সেই সাথে নারী ও শিশুদের স্বাস্থ্য রক্ষা করা। নভেম্বর 10 থেকে 21 তারিখ পর্যন্ত চলমান ছিল চায়না প্যাভিলিয়নের এই সিরিজটি। পাশাপাশি পরবর্তী অধিবেশনগুলোতে চীনে কার্বন উন্নয়নের গুণগত মান ও অভিজ্ঞতা বিনিময়, কার্বন শিখর ও নিরপেক্ষতা অর্জনে চীনের পদ্ধতি এবং চীনের জ্বালানি রূপান্তর ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন হেমন্তকাল, শিশির ভেজা স্নিগ্ধ সকাল, চারপাশে সোনালি ফসলের হাতছানি আর এক ধরনের শান্ত নীরবতা। মাঠ জুড়ে পাকা ধানের ঘ্রাণ আর নতুন ফসলের আগমনী সুর প্রকৃতিতে নিয়ে আসে এক উৎসবের আমেজ। এই সময় প্রকৃতি নবান্নের সাজে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় পরিবেশ সুরক্ষার গুরুত্ব। শীতের আগমনী বার্তা হিসেবে এই সময়ে পরিযায়ী পাখিদের আগমন ঘটছে আমাদের চারপাশে। তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং শিকারীদের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়াও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের পাতা ও আবর্জনা জমে যেন মশার বংশবিস্তার না ঘটে সেদিকেও নজর রাখা জরুরি। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।